আরেকটা ব্যাপারে আমাকে অনেক জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে বায়ো সিএনজি। এখন যেহেতু অরিজিনাল সিএনজি পাওয়া যাচ্ছে না, গোবর গ্যাস থেকে যে অল্টারনেটিভ গ্যাস তৈরি করা যায়, সেই বায়োগ্যাস দিয়ে কুকিং গ্যাস তৈরি করা যায় কি না। দেন আমি যতদূর জানি এই প্রযুক্তিটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার বলে। ব্যাপারটা বুঝিয়ে বলি। সিএনজি যেটা, সেটা হচ্ছে প্রপেন গ্যাস। প্রপেন গ্যাস হাই প্রেসারে লিকুইড করে এই এলএনজি সিলিন্ডারগুলো তৈরি হয়। এবার এলএনজির সমতুল্য ফিজিক্যাল প্রপার্টি, অর্থাৎ এলএনজির মতো প্রেশার নিতে পারে, এলএনজির মতো কী যেন বলে, বয়েলিং পয়েন্ট, লিকুইফিকেশন পয়েন্ট, এইগুলোর একমাত্র ক্লোজ হচ্ছে ডাইথাইল ইথার। এবার ডাইথাইল ইথার কেন? কারণ ডাইথাইল ইথার তৈরি হয় মিথেন থেকে, আর মিথেন তৈরি হয় গোবর গ্যাস থেকে। গোবর গ্যাস থেকে যে ডিরেক্ট মিথেন তৈরি হয় সেটা দিয়ে কিন্তু কুকিং গ্যাস হবে না, ওটাকে পিউরিফাই করে ডাইমিথাইল ইথারে পরিণত করতে হবে। এবং এই পিউরিফিকেশন প্রসেসটা পুনেতে আমি যতদূর জানি সিএসআর অলরেডি করেছে, অনেক দিন থেকে করেছে, কিন্তু যেহেতু প্রফিটেবল না সেহেতু ওরা মানে ফাইনাল প্ল্যান্ট লেভেলে নিয়ে যায়নি। কিন্তু প্রবলেম সেখানে না, প্রবলেম হচ্ছে গোবর গ্যাস থেকে যে মিথেন তৈরি হয় সেটাকে ডাইমিথাইল ইথারে অনায়াসে ক্যাটালাইটিক কনভার্সন করে দিতে পারবে, সেসব প্রসেস ইন্ডিয়ার কাছে আছে। সমস্যাটা সেখানে না, সমস্যাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ভাই ওই টন টন গোবর গ্যাস পাবে কোথায়? ইন্ডিয়াতে যদি ধরেও নিই যে কয়েক কোটি গরু আছে, কয়েক কোটি গরু থাকলে ধরুন আমি হিসাব দিচ্ছি, ধরুন ইন্ডিয়াতে 20 কোটি গরু আছে মোটামুটি, ওরমই বোধহয় হবে, 10-20 কোটির মতো গরু আছে। 20 কোটি গরুর গোবর যদি 2 কিলো করে গোবর হয়, তাহলে 40 কোটি 50 কিলো গোবর প্রতিদিন তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার সমস্যা হচ্ছে যে সেই গোবরগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তো গোবরের পরিমাণ আমি বলবো সাফিসিয়েন্ট। কারণ আমরা যদি সেটাকে টনে করি, যদি 50 কোটি এটা যদি কিলো যদি গোবর হয়, মেট্রিক টনে কনভার্ট করলে সেটা যেটা দাঁড়াবে সেটা মোটামুটি খুব বেশি না হলেও সেটা ধরুন, আমি যদি মানে হিসাব করে যদি আমি খুব কমে আসি, আমি যদি 10 কোটি কিলো ধরি, তাহলে দাঁড়াবে কত দাঁড়াচ্ছে, 1 লক্ষ টনের কাছাকাছি, 1 লক্ষ টনের কাছাকাছি বায়োগ্যাস তৈরি করতে পারবে। কিন্তু চাহিদা তো পুরো মানে ডেলি আমি বলছি আর কি, কিন্তু চাহিদা ডেলি ইন্ডিয়ার আমি যতদূর জানি মিলিয়ন মেট্রিক টনে প্রায়। সো প্রায় 5-6-7% পারবে আমার ধারণা। কিন্তু সেটাও সমস্যা না, সমস্যাটা হচ্ছে সেটুকু করতে পারলেও ভালো হয়। মেজর প্রবলেম হচ্ছে যে ধরুন এই যে ডাইমিথাইল ইথার তৈরি করবে, এখন এই তো মানে গ্রামের দিকে সবাই গোবর গ্যাস যে মানে গোবরগুলো তৈরি হচ্ছে সেগুলো কালেক্ট করে একটা প্ল্যান্টে দেবে কী করে, সেটাকে আবার মানে সেটাকে কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে ধরুন এলএনজির মতো একটা সিলিন্ডারে পুড়তে হবে। সো পুরোটার জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে, সাপ্লাই চেনের সমস্যা আছে। সুতরাং খুব একটা এটা প্র্যাকটিক্যাল নয়। সিএনজি প্র্যাকটিক্যাল হিসেবে বায়োগ্যাস শুনতে ভালো লাগে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইস্যু, লজিস্টিক, সাপ্লাই চেনের চ্যালেঞ্জ এত বেশি হয়ে যাবে, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। অল্টারনেটিভ যেটা হতে পারে সেটা আমার ধারণা সবচেয়ে ভারতের জন্য বড় অল্টারনেটিভ হচ্ছে ভারতের কুকিং স্টাইলটা বদলাতে হবে। কারণ ভারতের কুকিং স্টাইলে প্রচুর এনার্জি যায়, কারণ ভারত প্রচুর প্রসেস করা ফুড খায়, প্রচুর প্রসেস খায়, যেটা অনেক সময় ভালো না। যেমন ধরুন আপনি ভেজিটেবল যত প্রসেস করে খাবেন, তেলে পুড়িয়ে ভেজে করে এত তেল দিয়ে, শরীরের জন্য ভালো। যে আমি সকালবেলায় কী খেয়ে বেরিয়েছি, কিছু না, স্যান্ডউইচ, আমার কতটুকু ইলেকট্রিসিটি লাগলো, কিছুই না, শুধু একটা টোস্টার ওভেনে 2টো ব্রেড বসিয়ে দিলাম, অল্প একটু স্যাটালো করে দিয়ে 2 মিনিট ইয়ে করে দিয়ে স্যান্ডউইচ খেয়ে বেরিয়ে পড়লাম। কারণ আমাদের ওই প্রসেস চিকেন থাকেই। মুশকিল হচ্ছে যে, এবং আমি দেখেছি ওগুলো হচ্ছে আমার শরীরও ঠিক থাকে মোটামুটি, তোর সাথে স্যালাড ফ্যালাড খেলে শরীর ঠিক থাকে। অর্থাৎ এটা আমেরিকানরা যেটুকু ইলেকট্রিসিটি খরচ করে কুকিংয়ের জন্য, মানে ইলেকট্রিসিটি বা এনার্জি খরচ করে, মানে ভারতীয়রা অনেক বেশি খরচ করে, কারণ ভারতবর্ষীরা অনেক বেশি কুক ফুড খাচ্ছে, ফলে ভারতের কুকিং এনার্জিটা অনেক বেশি দরকার। হোয়াট আই এম কামিং ডাউন টু, যে যদি ভারতীয়রা ইন্ডাকশান ওভেন ইউজ করে বা ইলেকট্রিক যেমন টোস্টার ওভেন, ইলেকট্রিক ছোটো ছোটো টোস্টার ওভেন ইউজ করে যদি রান্নার স্টাইলটা একটু বদলায়, তাহলে আমার ধারণা যে এটাও একটা বড় সলিউশন হবে। কারণ এই মুহূর্তে ভারত যে সিএনজি নিজে যেটুকু করে সেটা সম্ভবত 30% বা 20%। অর্থাৎ ভারত যদি তার এনার্জি নিড, কুকিংয়ের এনার্জি নিড 50% কমাতে পারে, তাহলে কিন্তু অনেকটা সমস্যার সমাধান হবে। এবং তার অনেকটাই পসিবল যদি তারা ইলেকট্রিক ওভেনের সাহায্যে যদি কুকিংটাকে খুব সিম্পলিফাইড করে। মানে আমার কথা শুনলে লোক আমাকে খিস্তি মারবে যে আপনি কী বলছেন, আমাদের সুস্বাদু খাবার ছেড়ে হেলদি স্যান্ডউইচ খেতে বলছেন, আমেরিকানদের মতো হেলদি স্যালাড খেতে বলছেন। কিন্তু
হেলদি সিম্পল বয়েল ফুড খেতে বলছেন, ও খেলে তো সালা আমরা বাঁচবই না, আমাদের জীবনের তৃপ্তি কোথায় যাবে। কিন্তু আমি বলবো দাদা, আমি কিন্তু 50+ পর ওগুলোই বেশি খাই এবং শরীরটা ঠিক থাকে। ওটা না থাকলে বরং আমার শরীর, মানে এখন তো আমি খাই ইন্ডিয়ান খাবার খাই, আমি হয়তো সপ্তাহে মাত্র কদিনই খাচ্ছি, কেউ খেলে আমার শরীর আইঢাক করা শুরু করে আর কি। সিম্পল খাবার খেয়ে স্যান্ডউইচ বলুন, স্যালাড খেলে শরীরটা কিন্তু ফিট থাকে, যাই বলুন না কেন। তো আমার ধারণা ইন্ডিয়াদের শুধুমাত্র বায়োগ্যাসের প্রবলেম সলভ হবে না, গ্যাসের প্রবলেম ভীষণ অ্যাকুইট। যুদ্ধ থেমে গেলেও আমি আবার বলেছি যে গ্যাসের প্রবলেম থাকবে, যেহেতু কাতার এবং কুয়েতে তৈলখনি জ্বলছে। সুতরাং ইন্ডাকশন ওভেন বেশি ব্যবহার করতে হবে। আর ইন্ডাকশন ওভেন এবং ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যখন ইউজ হচ্ছেই, তখন কুকিং স্টাইলটাও বদল করা দরকার, যাতে কুকিং স্টাইলটা অনেক সিম্পল হয়, যাতে অত বেশি এনার্জি না লাগে। আর ঠিক আছে, ইন্ডিয়ান খাবার চব্বচস্য করে খাবার খান না, সপ্তাহে 2-3 দিন খান, 1-2 দিন খান, সব দিনই ওইরকম খেতে হবে তার তো কোনো মানে নেই। ম্যাক্সিমাম সময় হেলদি খাবার খান। আমার তো ধারণা সেটা অনেক বেটার সলিউশন হবে।